সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে প্রথম পর্বের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আজকে যে বিষয়টি যে সাবজেক্টের উপর আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। বিষয়গুলো হচ্ছে 66712। এই বিষয়ের এটা 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাস এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় এর আগে আমরা কিছু আলোচনা করেছি এবং বাকি কিছু আছে। এর আগে আমরা আলোচনা করেছি পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। আমরা শুধু সংজ্ঞা শিখেছি। আজকে আমরা পরিবাহী পদার্থের তালিকা এবং দেয়া আছে আপেক্ষিক রেজিস্ট্যান্স সহ আমরা দেখব। রূপা আছে, এটা আপেক্ষিক রেজিস্ট্যান্স হচ্ছে 1.64 × 10⁸। এরপরে তামার দেয়া আছে, স্বর্ণ আছে, অ্যালুমিনিয়াম আছে, টংস্টেন আছে, দস্তা আছে। ইলেকট্রিক্যাল পরিবাহী হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তামা এবং অ্যালুমিনিয়াম। এই দুইটা আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স লাগবে যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব, তখন লাগবে আমাদের। মোটামুটি এই দুইটা মনে রাখলেই চলবে গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে। এরপরে আছে অর্ধপরিবাহী পদার্থের তালিকা। সেটাতে আছে আপনার 20°C তাপমাত্রায়। সবগুলো আমরা যেগুলো দেখাবো সবগুলো হবে 20°C তাপমাত্রায়। অর্ধপরিবাহী পদার্থের তালিকা। এর আগে আমরা অর্ধপরিবাহী পদার্থের সংজ্ঞা জেনেছি, যেটার পরিবহন ক্ষমতা হচ্ছে পরিবাহী এবং অপরিবাহী মাঝামাঝি। এরকম কিছু পদার্থ আছে, যেমন এখানে দেখানো হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, কার্বন এবং গ্যালিয়াম আর্সেনাইড। এগুলোর আপেক্ষিক রেজিস্ট্যান্স আমরা দিয়েছি। তো অর্ধপরিবাহী সবচেয়ে বহুল যে ব্যবহৃত দুটো পদার্থ সেটা হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। এই দুটো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তার থেকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিলিকন। ম্যাক্সিমাম অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন দ্বারা তৈরি। সিলিকনের আপনার আপেক্ষিক রেজিস্ট্যান্স হচ্ছে 4.64 × 10⁻²। জার্মেনিয়ামের ক্ষেত্রে আছে 4.6 × 10⁻−1। এরকম ভাবে আছে আমাদের কার্বন আছে, গ্যালিয়াম আর্সেনাইড আছে এবং গ্যালিয়াম ফসফাইড আছে। এরপরে দেয়া আছে অপরিবাহী পদার্থের তালিকা। মানে অর্থাৎ অপরিবাহী পদার্থ হচ্ছে যেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, সেগুলো দেয়া আছে এখানে। এরকম পদার্থ দেয়া আছে একটা ব্যাকেলাইট, কাঁচ, অ্যাম্বার, মাইকা, রাবার। অর্থাৎ এগুলো পদার্থের মধ্যে দিয়ে কখনো কারেন্ট প্রবাহিত হবে না। এগুলোর আবার আপেক্ষিক রেজিস্ট্যান্স দেয়া আছে। যেমন ব্যাকলাইটের আপেক্ষিক রেজিস্ট্যান্স দেয়া আছে 10 × 10⁻−8। কাঁচের ক্ষেত্রে আছে 10⁻10 থেকে 10⁻−8। এরকম ভাবে আছে অ্যাম্বার, মাইকা এবং রাবার। রাবারের থেকে সবচেয়ে বেশি আপেক্ষিক রেজিস্ট্যান্স, রাবারের সবথেকে বেশি। এরপরে আছে কারেন্ট প্রবাহের অভিমুখ, মানে অর্থাৎ কারেন্ট কোন দিকে প্রবাহিত হয়। আমরা কারেন্টের সংজ্ঞা থেকে জানি ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয়। ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয়। এখানে দুইটা দিক আছে, একটা হচ্ছে প্রথাগত বা প্রচলিত অভিমুখ, আর একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের অভিমুখ। অর্থাৎ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় নীতিগতভাবে সেদিকে কারেন্ট প্রবাহের দিক হওয়া উচিত। কিন্তু প্রথাগত বা রীতিগতভাবে কারেন্ট প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে ধরা হয়। অর্থাৎ এটা অনেক আগে আমরা এখানে দেখেছি ইলেকট্রন ফ্লো ডিরেকশন। অর্থাৎ এখানে দেখছি নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ। অর্থাৎ নেগেটিভ থেকে কোন দিকে যাবে? পজিটিভে। আর এখানে দেখা হয়েছে পজিটিভ টু নেগেটিভ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইলেকট্রন প্রবাহের অভিমুখ অনুসারে এটা আমাদের দেশে প্রচলিত নয়, এটা আমেরিকা বা যুক্তরাষ্ট্রে প্রচলিত আছে। আর ট্র্যাডিশনালটা আমাদের দেশে প্রচলিত আছে, বা আমরা এটা ধরেই সবকিছু যেগুলো গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা বলি কি পজিটিভ থেকে নেগেটিভ। কিন্তু যেটা হচ্ছে প্রধান কথা, সেটা যদি আমরা যেহেতু ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয়, সেটা হচ্ছে ইলেকট্রন যেদিকে যাবে, যেদিক থেকে প্রবাহিত হবে সেদিকেই হবে এটা ডিরেকশন। অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে এটা একটা ব্যাটারি, এটা হচ্ছে এই প্রান্ত পজিটিভ এবং এই প্রান্ত হচ্ছে
নেগেটিভ, অর্থাৎ কারেন্ট কোন দিকে যাবে, ইলেকট্রন প্রবাহ নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এটা আমরা আরো আগেই জেনেছি, পরিবাহী রোধ যে সকল বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহী প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য হ্রাস এবং বৃদ্ধি পেলে এর হচ্ছে কি রেজিস্ট্যান্সের হ্রাস এবং বৃদ্ধি পাবে। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হবে, পরিবাহীর দৈর্ঘ্য কম হলে রেজিস্ট্যান্স কম হবে। পরিবাহীর প্রস্থচ্ছেদ, পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের মধ্যে সম্পর্ক হচ্ছে উল্টানুপাতিক, অর্থাৎ রোধ যদি বৃদ্ধি পায়, প্রস্থচ্ছেদ যদি বৃদ্ধি পায় তাহলে রোধ কমে যাবে, আর রোধ কমে গেলে প্রস্থচ্ছেদ বৃদ্ধি পাবে। এরপর আছে তাপমাত্রা। পরিবাহী রোধের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ একটি কক্ষ তাপমাত্রা যে পরিমাণ কারেন্ট বহন করে তার চেয়ে বেশি তাপমাত্রায় কম কারেন্ট বহন করে। অর্থাৎ তাপমাত্রা যদি বেশি হয় তাহলে রোধ বেশি হবে, আর তাপমাত্রা কম হলে রোধ কম হবে। পরিবাহী রোধ অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করে, এগুলো আমরা আগে থেকে জানি। এই উপাত্তগুলোর উপর নির্ভর করে রেজিস্ট্যান্সের বা রোধের দুইটা সূত্র আছে, এই সূত্রে আমরা সম্পর্ক দেখব। প্রথম ক্ষেত্রে আমরা জানি পরিবাহী রোধ বা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এ। যদি পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রে আমরা জানি এর হচ্ছে রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে উল্টানুপাতিক। অর্থাৎ এখানে আমরা 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে 1 নম্বর ইকুয়েশন হচ্ছে দৈর্ঘ্যের সাথে রেজিস্ট্যান্স সমানুপাতিক, আর আরেকটা হচ্ছে প্রস্থচ্ছেদের সাথে এটা হচ্ছে উল্টানুপাতিক। এখানে আমরা একটা পরিবাহী ধরি, পরিবাহীর মধ্যে আমরা দেখাইছি যে এটার ক্ষেত্রফল দেখাইছি, এটা কতটুকু দৈর্ঘ্যে কতটুকু হবে সেটা দেখাইছি, এবং এর ভিতরে যে রেজিস্টিভিটি সেটা দেখাইছি, এবং এর আর দ্বারা বোঝাচ্ছে এই রেজিস্ট্যান্স। ইলেকট্রন প্রবাহের রোধ কিভাবে কাজ করে আমরা এই বিষয়টা একটা চিত্রের মাধ্যমে দেখতেছি। যখন এখানে সুইচ অন, দেখো এখানে সব ইলেকট্রন এলোমেলো ভাবে আসতেছে, ব্যাটারি সুইচ অন করার কারণে এদিকে এগুলো সবগুলো কি সমান হয়ে গেছে। এখন কিন্তু সমান নেই, যখন এখানে ভোল্টেজ নাই তখন কি পরিবাহীর ইলেকট্রনগুলো এলোমেলো ভাবে আছে। যখন আমরা সুইচ অন করলাম অর্থাৎ ভোল্টেজ প্রয়োগ করলাম, তখন এই পরিবাহী কাজ করা শুরু করলো, তখন এই যে ইলেকট্রনটা দেখতে গ্যাপ গ্যাপ হয়ে আসতেছে, অর্থাৎ আগের মতো যেভাবে আসতেছিল সেভাবে আসতে পারতেছে না, তত দ্রুত আসতে পারছে না। সুইচ অফ থাকার পরে যেরকম ভাবে আসতেছে, সুইচ অন থাকার পরে ঠিক একইভাবে আসতেছে না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রন প্রবাহের রোধ কিভাবে বাধা দেয় সেই এই চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে। অর্থাৎ একটা ভোল্টেজ প্রয়োগ করলে যখন ইলেকট্রনের প্রবাহ ঘটবে তখন এই পরিবাহী রেজিস্ট্যান্স কিভাবে কাজ করবে, কিভাবে ইলেকট্রনকে বাধা দেবে, এই চিত্রের মাধ্যমে সেটাই আমরা দেখতে পাচ্ছি। একটা সম্পর্ক রোধের সাথে বলছে কি দৈর্ঘ্য, প্রস্থ এবং রোধ এর একটা সম্পর্ক আছে। আমরা জানি রোধের সূত্র অনুসারে 1 নম্বর সূত্র আমরা যখন দেখছিলাম তখন ছিল কি পরিবাহীর দৈর্ঘ্য তার রোধের সাথে সমানুপাতিক। দ্বিতীয় নম্বরে ছিল পরিবাহীর প্রস্থচ্ছেদ তার রোধের সাথে উল্টানুপাতিক। সেটাই আমরা দেখেছি পয় এবং ক্ষয়ের মধ্যে এই দুইটা সূত্রকে যদি আমরা একত্রিত করে পাই তাহলে আমরা দেখতেছি R সমানুপাতিক L/A অথবা R সমান সমান রো L/A। এখানে রো হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, এর মান পরিবাহীর পদার্থের উপর নির্ভর করে, অর্থাৎ একে বলা হয় আপেক্ষিক রেজিস্ট্যান্স। এরপর আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি আমরা দেখি যে 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে ওই পদার্থের আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি বলা হয়। এখানে আমরা দেখাইছি যে রেজিস্টিভিটি কি, এখানে হচ্ছে রেজিস্টিভিটি কিভাবে কাজ করে, এটা একটা ঘনক, এই ঘনকের মধ্যে রেজিস্টিভিটি কিভাবে কাজ করে সেটা দেখাইছি। আপেক্ষিক রোধের একক, আপেক্ষিক রোধের একক হচ্ছে এমএসআই বা এমকেস পদ্ধতিতে যদি দৈর্ঘ্য হয় মিটারে এবং এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় বর্গ মিটারে, তাহলে আমরা রো সমান সমান কি লিখতে পারি ওহম ইনটু মিটার স্কয়ার ডিভাইডেড বাই এম, ওহম ইনটু মিটার স্কয়ার
ডিভাইডেড বাই ওয়েভ। আগের সূত্র থেকে আমরা জানছি ওহম মানে আর এখানে হচ্ছে এ ক্ষেত্রফল আর নিচে ছিল এল। সেই ক্ষেত্রে হচ্ছে যদি এম আর এখানে যদি দুইটা এম আছে, একটা এম বাদ দিলে আর একটা থাকে, এই জন্য ওহম মিটার। যদি এল সেন্টিমিটারে হয়, এ বর্গ সেন্টিমিটারে হয়, তাহলে এর একক হবে ওহম সেন্টিমিটার। অর্থাৎ ক নম্বর যেটা আছে সিজিএস পদ্ধতি, অর্থাৎ হচ্ছে এমপিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতিতে। যদি দৈর্ঘ্য ইঞ্চিতে হয়, এ বর্গ ইঞ্চিতে হয়, তাহলে কি হবে ওহম ইঞ্চি। অর্থাৎ আপেক্ষিক রোধের যে একক আছে, একক হচ্ছে এমপিএস পদ্ধতি হবে ওহম মিটার, এরপর আছে সিজিএস পদ্ধতি হবে ওহম সেন্টিমিটার এবং ফুট পাউন্ড পদ্ধতি হবে ওহম ইঞ্চি। আমরা একটা অঙ্ক দেখি, এই অধ্যায়ে শুধু একটা মাত্র সূত্র দিয়েই অঙ্ক আছে, আর অন্য কোনো সূত্র নাই, শুধু একটা। সেটা আমরা কি আর সমান সমান রো এল বাই এ। আমরা তো আগেই জানি এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, এল হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, রো হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স বা অথবা রেজিস্টিভিটি, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা আমরা জানি। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটি তামার পরিবাহী দৈর্ঘ্য 1000 মিটার এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 2 × 10⁻⁶ বর্গমিটার হয় এবং এটার রেজিস্টিভিটি দেয়া আছে 1.72 × 10⁻⁸ ওহম মিটার হলে রেজিস্ট্যান্স কত? অর্থাৎ একটা তামার তারের দৈর্ঘ্য দেয়া আছে 1000 মিটার এবং এটার ক্ষেত্রফল দেয়া আছে এবং এটার রেজিস্টিভিটিও দেয়া আছে। এই রেজিস্টিভিটি কিন্তু কনস্ট্যান্ট নয়, যেহেতু তামার এখানে হচ্ছে এই মানটা কিন্তু কনস্ট্যান্ট, কখনো অঙ্কে দেওয়া থাকতে পারে না থাকতে পারে, কিন্তু পরিবাহীটার নাম উল্লেখ থাকবে যে এটা কোন ধরনের পরিবাহী। যদি তামার হয় তাহলে এর রেজিস্টিভিটি এটা হবে, আর অ্যালুমিনিয়ামের হলে অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি আরেকটা হবে, যেটা আমরা প্রথমে পরিবাহী পদার্থ তালিকার মধ্যে দেখাইছি, ওখান থেকে ওটা মুখস্থ করে নিতে হবে। রেজিস্ট্যান্স কত এখানে আমরা সব বসাই দিলে সব হয়ে যাবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এককগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এই অঙ্কে আমরা দেখো সব একক কিন্তু আছে এমকেএস পদ্ধতিতে, যেমন হচ্ছে দৈর্ঘ্যের একক মিটারে দেয়া আছে, ক্ষেত্রফলের একক বর্গমিটারে দেয়া আছে, রেজিস্টিভিটির একক ওহম মিটারে দেয়া আছে। অতএব আমাদের এখানে কোনো একক কনভার্টের কোনো ঝামেলা বা সমস্যা নেই। এই অঙ্কগুলো খুবই সহজ, শুধু একক কনভার্টের দিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যাবে যে দৈর্ঘ্যের একক দিয়ে রাখছে সিজিএস পদ্ধতিতে, বাকি দুইটার একক দিয়ে আছে এমকেএস পদ্ধতিতে। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যেটা সিজিএস পদ্ধতি আছে সেগুলোকে এমকেএস পদ্ধতি নিয়ে আসতে হবে। সবসময় আমরা লক্ষ্য করবো যে রেজিস্টিভিটির একক সবসময় কিসে আছে, কারণ এটা যেহেতু একটু ঝামেলাপূর্ণ একক ওহম মিটারে আছে, তো সবসময় আমরা এই এককটার দিকে লক্ষ্য করে বাকি যেগুলো আছে এককগুলো ওই এই ফরম্যাটে, মানে রেজিস্টিভিটি যে ফরম্যাট আছে এককের, সেটাতে কনভার্ট করলে খুব সহজ হবে। কিন্তু এই রেজিস্টিভিটির একক থেকে যেমন দৈর্ঘ্যের একক বা ক্ষেত্রফলের এককে নিয়ে গেলে একটু মানে অনেক সময় ঝামেলা হয়ে যাবে। সবসময় আমরা এককগুলোর ক্ষেত্রে এগুলোতে রেজিস্টিভিটির একক যা থাকবে সেটাতে নিয়ে আসা। এখানে যেমন ওহম মিটারে আছে, হয়তোবা কোনো আগে দিতে পারে ওহম সেন্টিমিটার বা ওহম ইঞ্চি, তো আমরা বাকিগুলো যদি এগুলো সিজিএস পদ্ধতিতে থাকে তখন একটু ওহম ইঞ্চিতে আনার চেষ্টা করব। তো এখানে আমরা এর আছে দৈর্ঘ্য দেওয়া আছে 1000 মিটার বসাইলাম, এরপর আছে রো অর্থাৎ রেজিস্টিভিটির মান বসাইলাম, বসানোর পরে নিচে আছে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 2 × 10⁻⁶, আর এখানে আছে 1.72 × 10⁻⁸। তাহলে এটা উপরে নিয়ে গেলে এর সঙ্গে কি হবে? পাওয়ার যোগ হবে, দিয়ে আমরা পরে এখানে একটা বাদ যাওয়ার পর এইটা থাকলো, থাকার পর আমরা কি করলাম 2 দিয়ে এটাকে ভাগ করে আসবে 8.6 ওহম অ্যানসার। ওহম লিখতে হবে, আর একক কি রেজিস্ট্যান্সের একক ওহম লিখতে হবে, একক না লিখলে হবে না। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি, একটি তামার দায়ের প্রস্থচ্ছেদ 1 বর্গ সেন্টিমিটার এবং লম্বা 1 মিটার হলে রোধ কত? এখানে দেখো দেয়া আছে যে তামার তারের প্রস্থচ্ছেদ 1 বর্গ সেন্টিমিটার এবং লম্বা হচ্ছে এটা দৈর্ঘ্য তাহলে 1 মিটার হলে রোধ কত, তাই না? আর আমরা সূত্র জানি রো এল বাই এ, তাহলে এখানে এ এর মান দেয়া আছে 1 বর্গ সেন্টিমিটার, এল এর মান দেয়া আছে 1 মিটার, তাহলে রোধ কত? তাহলে রোধ তো আমাদের জানা নেই, আগে যেটা বলছিলাম পরিবাহীটা কিসের? তামা,
আমার আপেক্ষিক রেজিস্ট্যান্স আমরা যেটা জানি 1.72 × 10⁻⁸ এটা কিন্তু এখানে দেয়া নেই। আমরা কিভাবে বুঝলাম যে এই পরিবাহীটা বা তারটা কিসের তৈরি সেটা দেখে বুঝছি আমরা, যেটা তামার, এর জন্য তামার আপেক্ষিক রোধ আমরা লিখে ফেলছি। এরপর দেখো এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে 1 বর্গ সেন্টিমিটার, আর ওখানে দেয়া আছে লম্বা দেয়া আছে 1 মিটার। তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা, একটা দেয়া আছে সিজিএস পদ্ধতিতে আর একটা এমকেএস পদ্ধতি, অর্থাৎ সবগুলোকে আমাদের এক জাতীয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে কিসে নিয়ে যাব, মিটারে। দেখো আমরা এটা মিটারে নিয়ে এসেছি, 1 বর্গ সেন্টিমিটার স্কয়ার সমান সমান 1 × 10⁴ মিটার। সবগুলো মিটারে নিয়ে আমরা ওই সূত্র যেহেতু একটা, এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের একক, অর্থাৎ এখান থেকে রেজিস্ট্যান্সের মান আসবে কত, 1.72 × 10⁻⁴ ওহম। এই সূত্র বারবার বলছি, এই অধ্যায়ের সূত্র একটাই, শুধু আমাদের এককগুলোর দিকে লক্ষ্য করতে হবে। এখানে আমরা একটা জিনিস দেখেছি, এতক্ষণে শুধু আমরা অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে সবগুলাতেই দেয়া ছিল মানে a এর মান সরাসরি, অর্থাৎ ক্ষেত্রফলের মান সরাসরি। যদি কখনো কোনো তারের ব্যাস দেয়া থাকে, ব্যাসার্ধ দেয়া থাকে বা পরিধি দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা a এর মান কিভাবে বের করব, আমরা এটা সূত্র জানি, পরিধি সমান 2πr। আবার হচ্ছে এখানে 2r সমান কি লেখা যায়, d। চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে পুরোটা হচ্ছে কি ডায়ামিটার, অর্থাৎ ব্যাস, ব্যাসের অর্থে কি ব্যাসার্ধ। সেই ক্ষেত্রে দেখেন পাই এর 3.1416 পর্যন্ত লেখা যায়। তাহলে a সমান সমান মানে ক্ষেত্রফল সমান কি লেখা যায়, পাই r স্কয়ার সমান সমান এভাবে লেখা যায় পাই d²/4। যদি তার সরাসরি ব্যাস দেয়া থাকে, যদি ব্যাস সরাসরি দেয়া থাকে, তাহলে আমরা এই a এর মান সরাসরি সরাসরি কোনো সমস্যা নেই। যদি দেখা যায় তার ব্যাসার্ধ দেয়া থাকে, সরাসরি আমরা এই সূত্রের মাধ্যমে লিখতে পারি। এখন দেখা যাচ্ছে যে পরিধি দেয়া আছে, তখন কিভাবে বের করব, পরিধি দেয়া আছে, যে পরিধি দেয়া থাকে তাহলে হচ্ছে এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তাহলে হচ্ছে a এর সাথে সবগুলোরই সম্পর্ক আছে। এজন্য আমাদেরকে যদি ব্যাসার্ধ বা ব্যাস দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এর ছাড়া এই ধরনের অঙ্কের আর কোনো সমস্যা নাই, সব এটা বুঝতে পারলে সবগুলাই হয়ে যাবে। আজকের ক্লাসে তোমাদের সকলকেই ধন্যবাদ। পরিশেষে কোভিড-19 করোনা ভাইরাস থেকে তোমরা সবাই নিরাপদ থাকো, সুস্থ থাকো এবং সবসময় সামাজিক দূরত্ব মেনে চলাচল করবা, এইটাই প্রত্যাশা। ভালো থাকবা।